বার এমসিকিউ সলভ ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা বার এমসিকিউ এক্সাম 2012 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারা যারা নিয়মিত আমাদের এই প্রোগ্রাম দেখছেন তারা জানেন ইতিপূর্বে আমরা 2012 এমসিকিউ 23 পর্যন্ত আলোচনা করেছি। এখন আমরা 24 থেকে আলোচনা করব। 24 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা হলো দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে সেগুলির বিষয়ে করণীয় কী? এখানে 4টা উত্তর দেওয়া আছে। সেটা হলো দলিলের নকল দাখিল, খ দলিলের তালিকা দাখিল, গ দলিলের তালিকা সহ দখলকারের নাম দাখিল, ঘ কিছু করণীয় নাই। 24 নম্বরের এই প্রশ্নটির সঠিক উত্তর হবে দলিলের তালিকা সহ দখলকারের নাম দেয়া। এটা হবে রাইট আনসার। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কেন হবে। তো এইটা এই কারণে হবে যে যখন অর্ডার 14 ভুল বললাম, অর্ডার 7 রুল 14 এখানে বলা হয়েছে যে যখন আরজি দাখিল করা হবে, আরজিতে 2 ধরনের ডকুমেন্টস থাকে। একটা হলো সুডন এবং আরেকটাকে বলা হচ্ছে রিলাইটন। অর্থাৎ যেমন ধরেন আপনি যদি দলিল বাতিলের মোকদ্দমা করতে চান তাহলে যে দলিলটির বিরুদ্ধে আপনি মামলা করলেন এটাকে বলা হয় সুডন। আবার আপনি যদি ডিক্লারেশন স্যুট করেন, সত্য ঘোষণার মামলা করেন অথবা বন্টনের মামলা করেন, তাহলে এই বন্টনের দাবি প্রতিষ্ঠা করার জন্য আপনার মালিকানার দলিল দিতে হবে। এই দলিলগুলোকে বলা হচ্ছে রিলাইটন। তো এইটাই বলছে অর্ডার 7 রুল 14-এ যে আপনি যখন আরজি দাখিল করবেন তখন আরজির সাথে সাথে একটা ফিরিস্তি দিতে হবে এবং আরজিতে উল্লিখিত দলিলের কোনোটা যদি আপনার দখল এবং নিয়ন্ত্রণ না থাকে তাহলে ফিরিস্তির মন্তব্য কলমে হুজ পাওয়ার অ্যান্ড পজেশন সেই দলিলগুলো আছে সেটার বর্ণনা দিতে হবে। তাহলে এটার উত্তর হবে গ নম্বরটা, দলিলের তালিকা সহ দখলকারের নাম। নেক্সট 25 নম্বর, এখানে বলা হয়েছে যে দেওয়ানি মামলাতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তার ফলাফল হবে ক উক্ত বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, খ তদ্বিষয়ে পাল্টা সাক্ষ্য দেওয়া যাবে, গ তা অস্বীকৃতি বলে গণ্য হবে, ঘ তা প্রমাণিত বলে গণ্য হবে। তাহলে 25 নম্বরের এই প্রশ্নটির উত্তর হবে যে দেওয়ানি মামলাতে উত্থাপিত বক্তব্যটি যদি বিবাদী জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার না করে তাহলে সেই বক্তব্যটি স্বীকৃত বক্তব্য বলে গণ্য হবে, স্বীকৃত বক্তব্য বলে গণ্য হবে। অর্থাৎ উত্তরটা হবে ক। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কেন কটা কেন হবে। কটা এই কারণে হবে যে যখন বিবাদী জবাব দাখিল করবে সেই জবাব দাখিলটা কিভাবে করতে হবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট একটা অর্ডার আছে। সেই অর্ডারটা হলো অর্ডার 8 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1908। তাহলে এই যে অর্ডার 8 এখানে আমরা দেখছি অর্ডার 8 রুল 3, সেখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে আরজির বক্তব্যগুলো সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে এবং অর্ডার 8 রুল
4-এ বলা হয়েছে যে এগুলো যেন ইভাসিভ ডিনাইল না হয়, অর্থাৎ চাতুর্যপূর্ণ যেন না হয়, একদম সরাসরি হতে হবে, ডিনাইল টু বি স্পেসিফিক, 3-তে যেরকম বলা হয়েছে। আর 5-এ এসে বলল যদি আরজির বক্তব্যগুলো ইভাসিভলি ডিনাইড হয় তাহলে সেটা স্বীকৃত বলে আদালত ধরে নিতে পারবে। এই জন্য এই 25 নম্বর যে প্রশ্নটা, দেওয়ানি মামলাতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তার ফলাফল উত্তর হবে ক, উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। তাহলে আপনি উত্তর এবং সোর্সটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। এরপরের যে প্রশ্নটি 26 নম্বর, সেটা হলো কোনটি রায়ের পূর্বে ক্রসযোগ্য, কোনটি, এখানে যদি বানানটা ভুল দেখা যাচ্ছে, কোনটি রায়ের পূর্বে ক্রসযোগ্য নয়। এখানে বলা হয়েছে জমি, কোম্পানির শেয়ার, ব্যাংকের টাকা এবং জমির ফসল। এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এখানে এটার উত্তর হবে যে রায়ের পূর্বে জমির ফসল ক্রসযোগ্য হবে না। এটা আপনি অর্ডার 38 রুল 13-এ পেতে পারেন, জমির ফসল কার্যকর হবে না। যাই হোক, এটা একটু দেখে নিতে হবে, তবে এটা অবশ্যই অর্ডার 38-এ আছে। তাহলে এটার উত্তর হবে জমির ফসল। এর পরের প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফলাফল কি হতে পারে। এখানে 4টা অপশন দেওয়া হয়েছে: 6 মাস বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা, দেওয়ানি কারাগারে 6 মাস আটক অবস্থা, ঘ কোনোটি নয়। তাহলে এই 27 নম্বর প্রশ্নের উত্তর হতে পারে গ নম্বর, দেওয়ানি কারাগারে 6 মাস আটক অবস্থা। দেওয়ানি কারাগারে 6 মাস আটক অবস্থা। কেন এই উত্তরটা হবে সঠিক? সঠিক এই কারণে হবে যে অর্ডার 39 রুল 1 অর্ডার 39 রুল 2 সাবরুল 3-তে এই বিষয়টা আছে যে কেউ যদি আদেশ লঙ্ঘন করে তাহলে তার সম্পত্তি ক্রয় হতে পারে, অথবা 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে তাকে আটক রাখা যেতে পারে। এরপরে ভুল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফলাফল কি। এখানে 4টা অপশন আছে: ক মামলা খারিজ, খ আরজি ফেরত, গ আরজি নাকচ, ঘ সঠিক আদালতে মামলা স্থানান্তর। তাহলে এখানে আমরা দেখছি যে ভুল আদালতে যদি মামলা দায়ের হয় তাহলে এটার উত্তর হবে আরজি ফেরত, আরজি ফেরত। তাহলে এই উত্তরটার রেফারেন্স কি হবে? এই উত্তরটার রেফারেন্স হবে অর্ডার 7 রুল 10। সেখানে বলা হয়েছে যে যদি কোনো আর্জি এমন কোনো আদালতে দাখিল হয় যার বিচারের আঞ্চলিক এখতিয়ার নেই, অথবা আর্থিক এখতিয়ার নেই, অথবা বিষয়বস্তুগত এখতিয়ার নেই, এই 3টি অবস্থা বিবেচনায় নিয়ে আদালত এটিকে ফেরত দিতে পারে। এই জন্য উত্তরটা হবে খ, আরজি ফেরত। এখন আমি আপনাদের আর 2টা প্রশ্ন দেখাবো। যেমন 29 নম্বর, সহকারী জাজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি। আপনাদেরকে এটা বলতে হবে যে এটা সঠিক উত্তরটা কি। এবং আরেকটা প্রশ্ন আমি দেব 30 নম্বর, দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলির সাধারণ এখতিয়ার দেয়া হয়েছে। এই 2টা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। এরপরে যদি সঠিক না হয় আই উইল আনসার।
তো আজকের লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন এবং এরকম ধারাবাহিক আলোচনায় থাকুন। এবং যারা আপনারা অনলাইন প্রিপারেশন নিতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজে যোগাযোগ করতে পারেন। আমরা এই বিগত সালের কোশ্চেনগুলো নিয়ে সলভ ক্লাস করছি এবং এই বার কাউন্সিল এক্সামের যে 7টা সাবজেক্ট আছে এই 7টা সাবজেক্ট নিয়ে আমাদের কাছে আপনি পড়তে পারেন এবং অনলাইনে পরীক্ষা দিতে পারেন। অথবা যদি আপনি মনে করেন আপনার প্রস্তুতি যথেষ্ট ভালো আছে, তাহলে আপনার প্রস্তুতি কতখানি ভালো এটা পরখ করার জন্য আপনি আমাদের অনলাইন কোশ্চেনে পরীক্ষা দিতে পারেন এবং নিজের উত্তর আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন যে আপনার কতগুলো সঠিক হয়েছে কিনা। আমাদের বিগত সালের কোশ্চেনগুলো আছে, বার এবং বিজিএস প্রায় 2500-র মতো কোশ্চেন আছে, প্লাস আমাদের নিজস্ব তৈরি আরও প্রায় 2000-2500-র মতো কোশ্চেন আছে। প্রায় 4 থেকে 5000-এর মতো কোশ্চেন আমাদের তৈরি করা আছে। আপনি এই সকল প্রশ্ন যদি সলভ করে পরীক্ষার হলে যেতে পারেন তো আশা করা যায় আপনাকে কেউ ফেল করাতে পারবে না। এখন পরীক্ষা অনেক বেশি কঠিন হয়, অনেক দিন পর পর হচ্ছে, তাই আর কোনো অবহেলা নয়। আপনি ঘরে বসেই অনলাইন এক্সাম দিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এ ধরনের ক্লাস আপনি পেতেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।